হ্যালো ভিউয়ার্স, এই শীতের সিজনে তোমরা নিশ্চয়ই সবাই খুব জমিয়ে ঘোরাঘুরি করছো, আর যারা এখনো ঘুরতে পারোনি তারা নিশ্চয়ই প্ল্যান করছো আগামী দিনে যাওয়ার জন্য। তো আজকে এমন একটা জায়গার খোঁজ নিয়ে এসেছি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মতন ব্যক্তিত্বরা জেলে বন্দী ছিলেন। শুধু তাই নয়, আমাদের দেশের বহু মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হয়েছে। এমনকি 2004-এ ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি পর্যন্ত এই জায়গাতেই হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে আজকে দেখে নেওয়া যাক সেই জায়গাটা। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে থাকো। কত খরচা, কিভাবে যাওয়া যাবে, কি কি দেখতে পাবে, সমস্ত ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভিউয়ার্স, চলো আজকে তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে আনি আলিপুর সেন্ট্রাল জেল। এই জেল এখন মঙ্গল থেকে রবিবার সকাল 11টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খুলে দেওয়া হয়েছে মিউজিয়াম আকারে দর্শকদের জন্য। সোমবার বন্ধ থাকে এই মিউজিয়াম। মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা এবং 3 বছরের নিচে শিশুদের জন্য একদমই ফ্রি। তাছাড়া একটা বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শো থাকে, যেটা দেখার জন্য 100 টাকা করে টিকিট কাটতে হবে। সেখানেও 3 বছরের নিচে শিশুদের জন্য ফ্রি। তাছাড়া থাকছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। সমস্ত ডিটেইল আমার ডেসক্রিপশনে থাকছে, অবশ্যই চেক করতে ভুলবেন না। আর কিভাবে পৌঁছাবেন তা নিয়ে একদমই চিন্তা নেই, কারণ হাজরা মোড় থেকে অথবা রবীন্দ্র সরোবর মেট্রো থেকে পায়ে হাঁটা মাত্র 5 মিনিটের দূরত্ব। আর কিভাবে পৌঁছানো যায় এখানে পুরো ডিটেইল থাকছে আমার ডেসক্রিপশনে। যদি লোকেশনের কথা বলি তাহলে কালীঘাট মন্দির অথবা চেতলা ব্রিজের একদমই মুখে হচ্ছে এই সেন্ট্রাল জেল বা আলিপুর মিউজিয়াম। মেন গেট থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেই প্রথমে আপনার ব্যাগটা চেক করা হবে, কারণ বাইরের কোনো খাবার ভেতরে অ্যালাউড না। ভেতরে ঢোকার পর এরকম একটা বোর্ড দেখতে পাবেন, যেখানে আপনি সমস্ত জায়গার ডিরেকশন পেয়ে যাবেন এবং সামনেই দেওয়া থাকবে ম্যাপ। সেই ম্যাপে কিন্তু সব মেনশন করা আছে কোথায় গেলে কি কি দেখা যেতে পারে। প্রবেশ করার পর একদম বাঁদিকে ঘুরলেই পাবেন স্ট্রিট নাম্বার 5, যেখানে কিন্তু বেশ ইন্টারেস্টিং ফাঁসি মঞ্চ আছে। এখানে আমাদের স্বাধীনতার প্রচুর বিপ্লবীদেরকে ধরে আটকে রাখা, অত্যাচার করা এবং ফাঁসি দেওয়া হয়েছে। এই যে সেলগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু আটকে রাখা হতো ফাঁসির কয়েদিদেরকে। আর এইবার প্রবেশ করছি মূল ফাঁসি মঞ্চর দিকে। এইবার দেখাচ্ছি নির্জন কক্ষ। এই নির্জন কক্ষে যাদের ফাঁসি দেওয়া হবে এমন কয়েদিদেরকে ফাঁসির ঠিক আগের দিন এনে রাখা হতো। এখানেই তাদের শেষ ইচ্ছে পূরণ করা হতো, তাদের পছন্দের খাবার দেওয়া হতো এবং জানা যায় তাদেরকে নাকি এখানে গীতাও পড়তে দেওয়া হতো। ইনি হলেন দীনেশ গুপ্ত। রাইটার্স বিল্ডিং অ্যাটাকের জন্য এনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। ইনি এই নির্জন কক্ষে বসেই তার রিলেটিভদের জন্য 92টি অক্ষর লিখে গেছিলেন। এখানে কত শহীদের আর্তনাদ এবং শেষ নিঃশ্বাসের গল্প আছে তা হয়তো মানুষ আজ হিসেব করে রাখতে পারেনি। তাদেরকে চরম পাশবিক অত্যাচারও করা হতো। ইংরেজরা যখন এই জেল প্রতিষ্ঠা করেন তখন তাদেরকে পশুর মতন নির্যাতন করতেন। এই হলো মূল ফাঁসি মঞ্চ, যেখানে 2টো ফাঁসির দড়ি আছে এবং জানা যায় একসময় নাকি জোড়া ফাঁসিও দেওয়া হতো। আর ঠিক এর সামনেই ময়না তদন্তের ঘর, শবদেহ পরীক্ষা করা হয় এই কক্ষে। জানা গেছে যাদের ফাঁসি দেওয়া হতো, ফাঁসির পরেও যদি না মারা যেত, এই বিছানায় শুইয়ে তাদের হাতের এবং পায়ের শিরা কেটে দেওয়া হতো এবং তারপরেই তারা মৃত্যুবরণ করত। এই ফাঁসি মঞ্চটা বহু প্রাচীনকালে ব্রিটিশ দ্বারা তৈরি। প্রাচীন হওয়ার সত্ত্বেও কিন্তু এখন মডার্ন ফাঁসি মঞ্চের যেমন প্ল্যান, ঠিক সেই প্ল্যানেই এই ফাঁসি মঞ্চ তৈরি করা হয়েছে। সামনের এই লিভারটা অনেক বড় ছিল, যেটা কেটে ছোট করে দেওয়া হয়েছে।
এই লিভারে টান দিলেই নিচের পাটাতন খুলে যেত এবং দেহটি দড়ির থেকে ঝুলতে থাকতো নিচে, এবং এইভাবেই শহীদরা মৃত্যুবরণ করত। মৃত্যু হওয়ার পর শহীদদের দেহটা এইখান থেকেই নিচে একটি গুহা করা আছে বা গর্ত করা আছে, সেই গর্তে নামিয়ে নেওয়া হতো। নামানোর পরে এই যে সামনে চেম্বার আছে, এই চেম্বার থেকে বডিটাকে তুলে এনে সামনের পর্যবেক্ষণ কক্ষ, এই কক্ষে পর্যবেক্ষণ করা হতো এবং না মারা গেলে বাকি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি অবলম্বন করা হতো। কতই না মর্মান্তিক ঘটনার সাক্ষী এই ফাঁসি মঞ্চ। কত শহীদের কান্না, শেষ নিঃশ্বাস, আত্মত্যাগ, বলিদান জড়িয়ে আছে এখানে, তা বলে বোঝানো মুশকিল। আর এই ফাঁসি মঞ্চের সামনে যে ঘর দেখা যাচ্ছে, এই ঘরের জানলা থেকে জোর করে বিপ্লবীদের এই ফাঁসি দেখানো হতো, যাতে তারা বিপ্লবের পথ ছেড়ে দেয়। একবার ভাবুন কি নির্মম সেই দৃশ্য। এক মানুষের ফাঁসি হচ্ছে, সে প্রাণ হারাচ্ছে, এবং আরেক কয়েদিদেরকে জোর করে সেই দৃশ্য দেখানো হচ্ছে। ভাবতেই শিহরণে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখানে বহু প্রাচীন ইতিহাস বর্ণনা করা আছে এবং ছবি দেওয়া আছে। আগে কিভাবে ফাঁসি দেওয়া হতো, সর্বজন সম্মুখে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হতো, নির্জন কক্ষে কিভাবে তাদেরকে রাখা হতো, সমস্তটাই এখানে কিন্তু বর্ণনা করা আছে একের পর এক। চলুন এবার দেখাই আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায়ের মতন মানুষদেরকে এই জেলে কোন ঘরগুলিতে রাখা হয়েছিল। প্রথমেই যাকে দেখা যাচ্ছে তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আমাদের স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী ইনি ডান্ডি অভিযানে অ্যারেস্ট হয়ে এই কক্ষেই ছিলেন। আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1934 সালে 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত 80 দিন এই আলিপুর জেলেই ছিলেন। তিনি এই সেলটিতে ছিলেন, তাই তার একটি মূর্তি এখানে তৈরি করে রাখা হয়েছে। আর জানা যায় তিনি যখন জেলে ছিলেন তার মেয়ে ইন্দিরা গান্ধী প্রায় তার সাথে দেখা করতে আসতেন এবং তারা দুজনে এই গাছের তলায় বসে প্রায় 20 মিনিট ধরে গল্প করতেন এবং তারপরে ইন্দিরা গান্ধী আবার ফেরত চলে যেতেন। তাই ইন্দিরা গান্ধীরও একটি স্ট্যাচু এই গাছের গোড়ায় এখনো রাখা আছে। শুধু স্ট্যাচুই নয়, নানা ছবি, ইতিহাস এই জেলের গায়ে দেওয়ালে বর্ণনা করা আছে, ছবি রূপে আটকানো আছে। এখানে গেলে আরো একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করবেন, এই যে জেলের লকগুলো, সেগুলো কিন্তু জেলের পাশেই দেওয়ালের মধ্যে ভিত কেটে অনেকটা ডিপে রাখা, আর দেওয়ালের ভেতর থেকে ফুটো করে জেলের গেটের মধ্যে আটকানো। মানে কয়েদিরা কোনোভাবেই জেলের ভেতর থেকে এই জায়গায় হাত পাবে না। 1757 সালে পলাশির যুদ্ধ, 1764 সালে বক্সার যুদ্ধ এবং 1765 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দেওয়ানি অধিকারের পর ব্রিটিশরা আইন শৃঙ্খলা এবং ফৌজদারি বিচার পরিচালনা করার জন্যই কিন্তু এই জেলের স্থাপন করেছিল। এই মিউজিয়ামের একটা অংশে বিপ্লবীদের কাছ থেকে পাওয়া অরিজিনাল প্রচুর পরিমাণে বন্দুক, পিস্তল, বোমা, গুলি ইত্যাদি রাখা আছে দর্শকদের দেখার জন্য। 1733 সালে লালবাজারের রাষ্ট্রদূতের বাড়ি গাওল থেকে 1787 সালে হরিণবাড়ি হাউস অফ কারেকশন নাম দেওয়া হয়। এই প্রেসিডেন্সি জেল, যা পূর্বে হরিণবাড়ি জেল নামে পরিচিত ছিল, তা বর্তমানে লালবাজার থেকে একদম কাছেই বর্তমান ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দানে অবস্থিত ছিল। সাধারণভাবে পুরাতন আলিপুর জেল নামে পরিচিত ছিল। প্রেসিডেন্সি কারেকশনাল হোম 1864 সালে বাংলায় প্রথম কেন্দ্রীয় কারাগারের মর্যাদা পায়। কিন্তু এই প্রেসিডেন্সি জেলের কাঠামো ছিল প্রাচীন প্ল্যানে, তাই নতুনভাবে 1906 সালে আদিগঙ্গা বা টালিনালার পাড়ে নতুন প্রেসিডেন্সি জেলের নির্মাণ করা হয়, যা একদমই আধুনিক ম্যাপ এবং প্ল্যান দিয়ে তৈরি করা। এর মধ্যখানে ছিল একটা ওয়াচ টাওয়ার এবং সাইডে ছিল জেলগুলো। ওয়াচ টাওয়ারটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সেই সময় সিসিটিভি না থাকলেও যেন সমস্ত কয়েদি মনে করত কোনো নজরদারি চোখ তাদেরকে পাহারা দিয়ে চলেছে সর্বক্ষণ। এই জেলটি 15.2 একর জমি ধরে বিস্তৃত, যেখানে প্রায় 2000 কয়েদিদেরকে একসঙ্গে রাখা যেত।
1906 সালে এই জেল তৈরি হওয়ার পর থেকে বহু উল্লেখযোগ্য মানুষ, আমাদের দেশের বহু বিপ্লবী, তাদেরকে এখানে আটকে রাখা হয় এবং তাছাড়া প্রচুর কয়েদিদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়। এমনকি 2004 সালে ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসিও হয়েছিল এই আলিপুর জেলেই, এবং সেটি ছিল আলিপুর জেলের শেষ ফাঁসি। তারপরে আর কোনো ফাঁসি হয়নি। শেষে 2019 সালের 20 ফেব্রুয়ারি এই জেল থেকে সমস্ত কয়েদিদেরকে সরিয়ে নিয়ে বারুইপুর জেল এবং প্রেসিডেন্সি জেলে ট্রান্সফার করে দেওয়া হয় এবং তারপর এটিকে মিউজিয়াম রূপে দর্শকদের দেখার জন্য খুলে দেওয়া হয়। এই জেলে বহু ইন্টারেস্টিং জিনিস আছে যা দর্শকরা দেখলে এবং ফাঁসি মঞ্চ, নির্জন কক্ষ ইত্যাদি দেখলে অবশ্যই শিহরণে গায়ে কাঁটা দিয়ে উঠবে এবং সেই মর্মান্তিক ঘটনা সম্পর্কে যদি আরো বিস্তারে পড়া যায় তাহলে কিন্তু অবাক হতেই হবে। সুতরাং আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই সুযোগ পেলে একবার এই আলিপুর জেল মিউজিয়ামে ঘুরে আসতে ভুলবেন না। এবার বলি আরো এক ইন্টারেস্টিং গল্প। আমরা ইতিহাসের পাতায় বহুবার পড়েছি যে ইংরেজরা কিভাবে পশুর মতো অত্যাচার করত আমাদের দেশের বিপ্লবীদের উপর, এবং তাছাড়া আমরা এও শুনেছি শাস্তিরূপে সশ্রম কারাদণ্ড। এই সশ্রম কারাদণ্ডে পরিশ্রম করতে হতো এবং সেই পরিশ্রম না করলে তার উপর পাশবিক অত্যাচার করত ইংরেজরা। দেখুন কিভাবে চাবুক দিয়ে মেরে পিঠে ফালা ফালা করে দিত এই ইংরেজ সৈনিক। 1909 থেকে 1921 পর্যন্ত বাংলার বিপ্লবীরা যারা অ্যারেস্ট হয়েছে তাদের লিস্ট এখানে দেওয়া আছে। আর এই জেলের একটা সুন্দর মডেল করে এখানে রাখা আছে। জেলের নির্মাণ, কোথায় ওয়াচ টাওয়ার, কোথায় সেল ইত্যাদি পরিষ্কার বোঝা যাচ্ছে এই মডেল থেকেই। মধ্যিখানের গোলটা ওয়াচ টাওয়ার এবং তার পাশে লম্বা সারি করা সব সেল এবং সামনে মেইন গেট, আর তার পাশেই রাস্তা, আর ডান পাশে টালিনালা বা আদিগঙ্গা খাল। চলুন এবার ওয়াচ টাওয়ারের উপরে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এখানে দেখানো আছে কিভাবে কয়েদিদের পরিশ্রম করানো হতো। তারা নারকেল ছাড়াতো এখানে, তাছাড়া তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো এবং আরো নানান কাজ তাদেরকে দিয়ে করানো হতো এবং এই ধরনের পোশাক আশাক তাদেরকে পরাতো। তাছাড়াও ইংরেজ দ্বারা কয়েদিদের ওপর যে পাশবিক অত্যাচার করা হতো সেই ইতিহাসের বর্ণনা এখানে করা আছে ডিটেলে। চাইলেই আপনারা পড়ে নিতে পারেন সময় করে গিয়ে। ভিউয়ার্স, এইবার আপনাদের শোনাবো ঐতিহাসিক কারাকক্ষের গল্প। এটা ছিল জেনারেল ওয়ার্ড। এখানে একসঙ্গে বহু কয়েদিকে রাখা হতো, আর ঠিক তার সামনেই মূর্তি, লাইট এবং সাউন্ড দিয়ে দেখানো আছে কয়েদে থাকা অবস্থায় কয়েদিদের চুলদাড়ি কিভাবে কাটতো, এবং তাছাড়াও দেখানো আছে ইংরেজরা কিভাবে অত্যাচার করত তারও একটা নিদর্শন। দেখুন, কয়েদিদেরকে কয়েদখানা থেকে বের করে গা থেকে পোশাক খুলে তাদেরকে চাবুক দিয়ে মারা হতো ইংরেজ সৈন্যদের দ্বারা, এবং সেই চাবুক কিন্তু যাতা চাবুক নয়। একটু জুম করলে দেখতে পাবেন চাবুকের গায়ে কাঁটা কাঁটা লাগানো আছে। এই কাঁটা চাবুক দিয়ে মেরে তাদের পিঠের চামড়া, ছাল তুলে নেওয়া হতো। তাছাড়া ঘর ঝাড় দেওয়াতো, নিজেদের কাপড় জামা নিজেরাই কাচতো, স্নান করার জন্য ছোট্ট একটা জায়গা ছিল, সেটাও এখানে দেখানো আছে। লাইট এবং সাউন্ডের মাধ্যমে সমস্তটা বর্ণনাও করা আছে। কয়েদিরা কিভাবে ঘুমাতো, কোথায় থাকতো, সমস্ত বৃত্তান্ত এখানে আলোচনা করা আছে। জেলে কয়েদিদের পোশাক ছিল সাদা এবং তার মধ্যে কালো দাগ, মাথায় টুপি। এখানে দেখুন একজন দাদা, সে জেলের মধ্যেও দাদাগিরি করতে ছাড়ছে না, অন্য কয়েদিদের দিয়ে হাত পা টেপাচ্ছে। তাছাড়া একজন কয়েদি আরেকজনকে সান্ত্বনা কিভাবে দিত, কিভাবে রান্না করত, কিভাবে খেত, থাকতো, সমস্তটাই এখানে কিন্তু সাউন্ড, লাইট এবং মূর্তি দিয়ে বোঝানো আছে। এই বিল্ডিংটা ছিল আলিপুর জেলের হসপিটাল বিল্ডিং। এখানেই সমস্ত কয়েদিদের চিকিৎসা করা হতো। এখন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রাপ্ত বিভিন্ন পুরস্কার, মেডেল ইত্যাদিগুলো এখানে রাখা আছে।
আর আছে নানান ধরনের সার্টিফিকেট থেকে শুরু করে ট্রফি, মেমেন্টো ইত্যাদি। আর এইখানে বিপ্লবী দীনেশ গুপ্ত যে পিস্তলটি ব্যবহার করতেন তারই একটা মূর্তি তৈরি করা। তাছাড়া পুরনো বিল্ডিং এর কিছু ছবি দেওয়া আছে। বিল্ডিং এর উপর থেকে নিচটা দেখতে কিন্তু বেশ সুন্দর। আর এই হলো এই বিল্ডিং এর দ্বিতীয় তল, যেখানে আছে বিভিন্ন এক্সিবিশন সেন্টার এবং বিভিন্ন মনীষীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এক একটি কক্ষ তৈরি করা। যেমন তার মধ্যে এটি একটি কক্ষ, এটি ঋষি অরবিন্দকে উৎসর্গ করে করা হয়েছে। তাছাড়া বাবুবাগানে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করার জন্য যে কয়েনের প্যান্ডেল এবং মূর্তি করেছিল সেরকম মূর্তি এবং আরও কিছু বিখ্যাত দুর্গা মূর্তি এখানে রাখা আছে সযত্নে। আরও আছে প্রচুর চমক, বাংলার বিপ্লবী নারী এবং পুরুষদের স্ট্যাচু, তারা কিভাবে আন্দোলন করেছে সেইগুলোর বর্ণনা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু এবং ছোটবেলার সেই সহজপাঠ বইয়ের রেপ্লিকা। তাছাড়া একটা আর্ট এক্সিবিশনের স্কাল্পচারও এখানে দেখতে পেলাম। অসাধারণ এক শিক্ষামূলক জায়গা, যেখানে আমি গ্যারান্টির সাথে বলতে পারি শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেরই শেখার মতন একটা জায়গা এবং জানার মতন কিছু জিনিস আপনারা পাবেন। সুতরাং আমার রেকমেন্ডেশন, অবশ্যই একবার হলেও অন্তত এই জায়গা ভিজিট করতে ভুলবেন না। আর ভিজিট করার পর আপনার কি অনুভূতি, আমার সঙ্গে একমত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আমাদের ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই নানান ঐতিহ্য এবং বৈচিত্র্যে ঠাসা। বহু মনীষী নানাভাবে আমাদের ভারতবর্ষে নানা সময়ে এসেছেন এবং তাদের জ্ঞান, তাদের দূরদর্শিতা প্রমাণ করেছেন। আমরা বর্তমানকালে হয়তো প্রাচীন ইতিহাসকে ধীরে ধীরে ভুলেই যাচ্ছি। আগামী দিনে এই তাঁতকল কি, কিভাবে তাঁত বোনা হতো ইত্যাদি হয়তো জানতেই পারবে না আগামী দিনের শিশু, আগামী দিনের মানুষ। তাই এই ধরনের জায়গা আজও ইতিহাসগুলোকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে বলে আমরা জানতে পারছি প্রাচীন ইতিহাস সম্পর্কে। তাই আলিপুর জেল মিউজিয়াম কর্তৃপক্ষকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সাধুবাদ জানিয়ে আজকের আমার এই ভিডিও শেষ করছি। ব্রিটিশ শাসনকালের সেই প্রাচীন ইতিহাস, সেই প্রাচীন স্থাপত্য বইয়ে নানানভাবে পড়ে থাকলেও সামনাসামনি চোখে বর্তমানে দেখা কখনোই সম্ভব হবে না যদি না এই ধরনের ইতিহাসগুলোকে বাঁচিয়ে রাখা হয় এবং মেনটেন করা হয়। তাই আলিপুর জেলকে আরও একবার সাধুবাদ জানাই। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং আপনাদের অনুভূতি, মতামত কি জানাতে ভুলবেন না লাইক, কমেন্টের মাধ্যমে, এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো এরকমই ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।